আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি গ্রন্থ অর্গান অফ মেডিসিনের ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এইচডি হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক পরিচালিত ডিএইচএমএস অনলাইন টিউশনের তৃতীয় বর্ষের অর্গান অফ মেডিসিনের ক্লাস থেকে এই সময় আমাদের সাথে ক্লাসে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, এবং পরবর্তীতে যারা আমাদের এই রেকর্ডেড ভিডিওটি দেখবেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। আমরা অর্গান অফ মেডিসিনের অনসাইডাল ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট কৌশল নিয়ে কথা বলছিলাম। আমাদের এই আলোচনাটা বেশ লম্বা। অনসাইডাল ক্রনিক ডিজিজ কি, এর ক্লাসিফিকেশন কি, এর ট্রিটমেন্ট কি, এই বিষয় নিয়ে আলোচনা প্রায় অনেকগুলো সূত্র নিয়ে। তো আমাদের আরো বেশ কয়েকটি ক্লাস এই টপিকের উপরে চলবে। আমরা বিগত 3টি ক্লাস করেছি এই টপিকের উপরে। অনসাইডাল ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট কিভাবে হবে, অনসাইডাল ক্রনিক ডিজিজ কি, তার শ্রেণীবিভাগ কি, ইত্যাদি বিষয় নিয়ে একদম 172 নং সূত্র থেকে 203 নং সূত্র পর্যন্ত এই লম্বা আলোচনাটুকু অনসাইডাল ক্রনিক ডিজিজ কি, তার ক্লাসিফিকেশন, তার ট্রিটমেন্ট কেমন হবে, এই বিষয় নিয়ে লম্বা আলোচনা। আমরা বিগত 3টি ক্লাসে কথা বলেছি। আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও আমাদের এই ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে যে শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আমরা গত ক্লাসে 180 নাম্বার সূত্র পর্যন্ত ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা অর্গান অফ মেডিসিনের 181 থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 181 থেকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটি বিষয় একটু ক্লিয়ার করব, সেটা হলো 3টি বিষয় আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এই 3টি বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের আলোচনা সহ টোটাল ট্রিটমেন্ট কৌশলে আমরা একটা দিক নির্দেশনামূলক একটা বিষয় পাবো। আমি গত ক্লাসে এই কথাটি বলেছিলাম, আজকেও বলছি, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বৃদ্ধি পাই, আমরা একজন রোগী দেখছি, তাকে মেডিসিন দিলাম, তার ভিতরে আমরা বৃদ্ধি লক্ষ্য করি। তাহলে বৃদ্ধি 3 রকম। বই পুস্তকে কিন্তু সাধারণত 2 রকমের বৃদ্ধির কথা বলা আছে, কিন্তু আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখলাম তো আমি 3 রকমের বৃদ্ধির কথা আমি পেয়েছি। একটা হলো মেডিসিনাল অ্যাগ্রাভেশন, আর একটা হলো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, আর একটা হলো ডিজিজাল অ্যাগ্রাভেশন বা রোগজ বৃদ্ধি। এই রোগজ বৃদ্ধি কি, মেডিসিনাল অ্যাগ্রাভেশন সেটা কি, এবং হোমিওপ্যাথিক বৃদ্ধি কি, এই 3টা বিষয় আমরা যদি ক্লিয়ার হতে পারি তাহলে আজকের আলোচনা যেমন ক্লিয়ার হবে, এবং ওভারঅল হোমিওপ্যাথিক চিকিৎসা কৌশলের মধ্যে বৃদ্ধি সম্পর্কে আমার রোগীটি কোন দিকে যাচ্ছে, আরোগ্যের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না, আমার এই মুহূর্তে করণীয় কি, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো একটা একটা করে বলছি। মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা আগে বলি। মেডিসিনাল অ্যাগ্রাভেশন কি, আমার রোগীর ভিতরে যে লক্ষণ পেলাম সেই লক্ষণের আলোকে আমি একটা ঔষধ প্রয়োগ করলাম। ঔষধ প্রয়োগ করার পর হতে পারে আমার এই মেডিসিন নির্বাচন বা মেডিসিন সিলেকশন সম্পূর্ণ আংশিক হয়েছে, সম্পূর্ণ সিমিলার হয়েছে, অথবা আংশিক সিমিলার হয়েছে। এটা হতেই পারে। হতে পারে যে আমি যে রোগীকে
ঔষধ নির্বাচন করলাম, আমার সিলেকশনটি সম্পূর্ণ সিমিলার হয়েছে, হতে পারে আংশিক সিমিলার হয়েছে, যেটাই হোক, সিমিলারিটি আংশিক হোক বা পরিপূর্ণ হোক, এই মেডিসিন নির্বাচন সিলেক্ট করার পর আমি যখন রোগীতে মেডিসিনটা প্রয়োগ করব, এরপরে যদি দেখা যায় রোগীর ভিতরে এমন কিছু লক্ষণ দেখা দিয়েছে, তার যেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধটা প্রয়োগ করেছিলাম, সেই লক্ষণের পাশাপাশি রোগীর ভিতরে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে লক্ষণগুলি রোগীর ভিতরে ইতিপূর্বে কখনোই ছিল না, এই লক্ষণগুলো রোগী ইতিপূর্বে ঔষধ প্রয়োগের আগ পর্যন্ত, এর আগে কখনোই রোগী এই লক্ষণগুলো তার ভিতরে ছিল না, এই কষ্ট কখনোই রোগী ভোগ করেনি, অথবা আগে কখনো কখনো ভোগ করলেও এখন যেই তীব্রতা দেখা দিচ্ছে, সেই তীব্রভাবে সে এর আগে কখনোই এই কষ্ট উপভোগ করে নেই, বা তার ভিতরে এই লক্ষণগুলো এত প্রকট ভাবে ছিল না। কথাটা খুব স্পেসিফিক, খুব সূক্ষ্ম কথা, বোঝার চেষ্টা করতে হবে। আমি রোগীতে যেই লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করলাম, আমার নির্বাচন সম্পূর্ণ সিমিলার হোক অথবা আংশিক সিমিলার হোক, রোগীকে ঔষধ প্রয়োগ করার পর যদি রোগীর ভিতরে পাওয়া যায় যে তার রোগ লক্ষণ যেগুলো ছিল তার পাশাপাশি আরো এমন কিছু লক্ষণ দেখা দিয়েছে, যে লক্ষণগুলো, যেই কষ্টগুলো রোগী ইতিপূর্বে কখনোই ভোগ করেনি, অথবা আগে কিছু কিছু সময় এই কষ্টগুলো তার ভিতরে থাকলেও এত তীব্রভাবে ছিল না যতটা তীব্র হয়েছে এই মেডিসিন প্রয়োগ করার পর, তাহলে বুঝতে হবে আমার মেডিসিন নির্বাচন মোটামুটি সঠিক, এবং রোগীর ভিতরে নতুন যে লক্ষণগুলো দেখা দিয়েছে এই লক্ষণগুলো এই মেডিসিনেরই লক্ষণ, এই লক্ষণগুলো এই মেডিসিনেরই লক্ষণ, এবং এই লক্ষণগুলো দেখা দেওয়ার মতো বা এই লক্ষণগুলো তৈরি হওয়ার মতো উপযুক্ত ক্ষেত্র এই রোগীর ভিতরে ছিল, যেটাকে আমরা প্রবণতা বা ডায়াথেসিস বলি। যেই লক্ষণগুলো রোগীর এখন দেখা দিল, এই লক্ষণগুলো দেখা দেওয়ার যে প্রবণতা বা যে ডায়াথেসিস, সেটা এই রোগীর ভিতরে ছিল বিধায় তার ভিতরে এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তাহলে এই যে নতুন লক্ষণগুলো দেখা দেয়া, যে নতুন লক্ষণগুলো রোগীর ভিতরে তৈরি হলো, যেই লক্ষণগুলো আমার নির্বাচিত মেডিসিন প্রয়োগ করার আগে কখনো ছিল না, তাহলে বুঝতে হবে এটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন, এবং এটাতে ঘাবড়ানোর বা ভয়ের কিছু নেই। যদি মেডিসিনকে বন্ধ করে দেওয়া হয় অথবা মেডিসিনের ডোজ এর মধ্যে ডিউরেশনটা যদি বাড়ায় দেওয়া হয়, অথবা মেডিসিনকে যদি আরো বেশি ডাইলুটেড করা হয়, লঘু করা হয়, তরলীকরণ করা হয়, তাহলে রোগীর এই নব প্রকাশিত লক্ষণগুলো খুব দ্রুতই উপশমিত হবে বা চলে যাবে। এই কথাটা স্পেসিফিক বোঝার চেষ্টা করতে হবে। এটা হলো মেডিসিনাল অ্যাগ্রাভেশন। আর একটা অ্যাগ্রাভেশন হলো ডিজিটাল অ্যাগ্রাভেশন, রোগের বৃদ্ধি। সেটা কি? আমি রোগীতে যে লক্ষণগুলোর উপরে ভিত্তি করে ঔষধ প্রয়োগ করলাম, সেই লক্ষণগুলো না বাড়ছে না কমছে। যেই লক্ষণের উপর ভিত্তি করে আমি ওষুধ প্রয়োগ করেছি সেই লক্ষণগুলো বাড়েও নি কমেও নি, রোগীর ভিতরে কোনো পরিবর্তন দেখা দেয়নি। তাহলে বুঝতে হবে আমার মেডিসিন নির্বাচন সঠিক হয়নি, আমার মেডিসিন নির্বাচন ভুল হয়েছে। এটা হলো একটা বিষয়। তৃতীয় যে বিষয়টি বলছিলাম যে হোমিওপ্যাথিক বৃদ্ধি। হোমিওপ্যাথিক বৃদ্ধি কি? আমরা জানি আমরা যে লক্ষণের উপর ভিত্তি করে রোগীকে ঔষধ প্রয়োগ করলাম, ঔষধ প্রয়োগ করার পর যেই যেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ঔষধ প্রয়োগ করলাম, সেই লক্ষণগুলোর তীব্রতা আরো বেড়ে যাওয়া, নতুন কোনো লক্ষণ তৈরি না করে। কথাটা এভাবে সাজায় বলা যায় যে নতুন কোনো লক্ষণ তৈরি না করে বিদ্যমান লক্ষণ আরো বেড়ে যাওয়া।
আমি যেই লক্ষণের উপর ভিত্তি করে রোগীকে ঔষধ প্রয়োগ করেছিলাম, নতুন কোন রকমের লক্ষণ তৈরি না করে বিদ্যমান লক্ষণগুলো, যে লক্ষণগুলো রোগীর ভিতরে আগেও ছিল, সেই লক্ষণগুলোর কষ্ট তীব্রতা আরো যদি বেড়ে যায়, এটাকে বলা হয় হোমিওপ্যাথিক বৃদ্ধি। আর আমরা বই পুস্তকে যেটা পাই সেটা হলো হোমিওপ্যাথিক বৃদ্ধি হলো শুভ। যদি হোমিওপ্যাথিক বৃদ্ধি কারোর মধ্যে হয়ে থাকে সেটা ভালো লক্ষণ, সেটা আরোগ্যেরই লক্ষণ, সেটা শুভ। তাহলে আমরা 3 ধরনের বৃদ্ধি পেলাম। 3 ধরনের বৃদ্ধির ভিতরে আমরা যেটা আশা করি, আকাঙ্ক্ষা করি, সেটা হলো হোমিওপ্যাথিক বৃদ্ধি। অর্থাৎ আমি যে লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করলাম, সেখানে যদি এমনটা ঘটে যে নতুন কোনো লক্ষণ তৈরি করেনি, বিদ্যমান লক্ষণটা আরো বেড়ে গেল, এটা হোমিওপ্যাথিক বৃদ্ধি, এটা শুভ। এখান থেকে আমরা আশানুরূপ ফলাফল পাবো, রোগী অবশ্যই ইনশাআল্লাহ আরোগ্যের দিকে যাবে। এই কথা 3টা যদি বুঝে থাকেন, তাহলে আমাদের গত ক্লাসের যেই আলোচনা ছিল সেটা আপনার রিভিউ ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হবে। আজকের যে আলোচনা 181 থেকে 183 পর্যন্ত যে বিষয়গুলো একটু যদি লক্ষ্য করেন আমার সাথে সাথে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। 181 নাম্বার সূত্রে বলা আছে, রোগীতে লক্ষণ প্রকাশের প্রবণতা থাকিলেই অতিরিক্ত লক্ষণ প্রকাশ পায়। ওই যে কথাটা বলেছিলাম শুরুতে, মেডিসিনাল অ্যাগ্রাভেশন, যেটা আমি একটা রোগীর ভিতরে একটা ওষুধ প্রয়োগ করলাম যে সমস্ত সিমটমের উপর ভিত্তি করে, যদি রোগীর ভিতরে সেই লক্ষণগুলোর পাশাপাশি আরো এমন কিছু লক্ষণ তৈরি হয়, যেই লক্ষণগুলো, যেই কষ্টগুলো রোগীর ভিতরে এর আগে কখনোই ছিল না, এমন কিছু লক্ষণ যদি রোগীর ভিতরে দেখা দেয়, তাহলে বুঝতে হবে এটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন। আমার মেডিসিনের ডোজ বেশি হওয়ার কারণেই, আমার মেডিসিনের কারণেই এই লক্ষণগুলো তৈরি হয়েছে। এই লক্ষণগুলো কেন দেখা দিল? এই লক্ষণগুলো দেখা দেওয়ার কারণ তার ভিতরে ওই লক্ষণগুলো তৈরি হওয়ার, ওই লক্ষণগুলো দেখা দেওয়ার প্রবণতা বা ডায়াথিসিস তার ভিতরে ছিল, এই জন্য তার ভিতরে এই লক্ষণগুলো দেখা দিয়েছে। এজন্য 81 নম্বর সূত্র বলছে যে রোগীতে লক্ষণ প্রকাশের প্রবণতা থাকিলেই অতিরিক্ত লক্ষণ প্রকাশ পায়। কারণ এই একই লক্ষণে আমি আরেকটা রোগীকে ঔষধ প্রয়োগ করে তার ভিতরে কিন্তু আমি এই অতিরিক্ত লক্ষণ পাইনি বা পাওয়া যায় না। সেখানে কেন পাওয়া যায়নি, এখানে কেন পাওয়া গেল? সেখানে প্রবণতা ছিল না, এই জন্য নতুন লক্ষণ তৈরি হয়নি, রোগী আরোগ্য হয়ে গেছে। আর এই রোগীর ভিতরে কেন পাওয়া গেল? এই রোগীর ভিতরে ওই লক্ষণগুলো তৈরি হওয়ার প্রবণতা ছিল, এই জন্য রোগ লক্ষণগুলোর পাশাপাশি আরো ওই মেডিসিনের যে আরো লক্ষণগুলো ছিল, এই লক্ষণগুলো এই রোগীর ভিতরে ফুটে উঠলো, দেখা দিল। কেন? এই রোগীর ভিতরে সেই অতিরিক্ত লক্ষণগুলো প্রকাশের প্রবণতা বা ডায়াথিসিস ছিল। এটা 81 নম্বর সূত্রে এই কথাটা বলা আছে। 82 নম্বর সূত্রে কি বলছে? যে অতিরিক্ত লক্ষণ রোগের পূর্ণ চিত্র প্রদান করে। এই যে রোগীর ভিতরে এখন কথা হলো যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা এই যে অতিরিক্ত লক্ষণ তার ভিতরে প্রবণতা ছিল বিদায় দেখা দিল, এ থেকে আমরা ঘাবড়িয়ে যাব, ভয় পাবো? এটা কি ক্ষতির লক্ষণ? এটা কি খারাপ? নয়, এটা খারাপ না, এটাও ভালো। কেন? এখানে 82 নম্বর সূত্রে বিষয়টা ক্লিয়ার করছে। এখানে বলছে অতিরিক্ত লক্ষণ রোগের পূর্ণ চিত্র প্রদান করে। যখন রোগীর ভিতরে অনেক বেশি লক্ষণ পাওয়া যায়, সুস্পষ্ট লক্ষণ পাওয়া যায়, সেটা একটা রোগের পরিপূর্ণ চিত্র অঙ্কন করে, পরিপূর্ণ একটা চিত্র ফুটে ওঠে, তাহলে এটা ভালো। 83 নম্বর সূত্রে যে বিষয়টা বলছে সেটা হলো, কি বলছে? আংশিক সদৃশ্যবাহী ঔষধ প্রয়োগের পর নতুন করিয়া রোগ চিত্র অঙ্কন করিতে হইবে। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো ছিল, সেই কথাগুলো কিন্তু ছিল যে ওর সিলেক্টেড মেডিসিন বা সিলেক্টেড রেমেডি, নির্বাচিত ঔষধ যেটা রোগীর জন্য আমরা নির্বাচন করেছিলাম, সেই নির্বাচিত মেডিসিনটি কিন্তু ছিল বেশি সদৃশ, সিমিলারিটি ছিল বেশি, সাদৃশ্যবাহী বেশি ছিল। কিন্তু যদি কি হয়, রোগীকে যেই মেডিসিনটি নির্বাচন করলাম সেটা সিমিলারিটি আংশিক হয়েছে, আংশিক সদৃশ হয়েছে, তাহলে আংশিক সদৃশ মেডিসিন নির্বাচন করলে তাহলে কি করতে হবে? সেই রোগীর পরবর্তীতে সেকেন্ড প্রেসক্রিপশনের সময় সেই রোগীকে কিন্তু তার পূর্বের কেস টেকিং আবার অ্যানালাইসিস করে তাকে আবার ওষুধ নির্বাচন করতে হবে নতুন করে। কারণ আমরা একটু আগে, একটু পিছনে যদি ফিরে যাই, সেখানে কিন্তু আমরা একটা বিষয় দেখেছিলাম
177 নম্বর সূত্রে একটা বিষয় বলা আছে যে স্থায়ী বিবেচনায় উপযুক্ত ঔষধ প্রয়োগ। 177 নম্বর সূত্রে এখানে বলা ছিল, আমরা তো অনসাইডাল ডিজিজ, আমাদের আজকে টপিকটা কিন্তু মনে রাখতে হবে, টপিক ভুলে গেলে কিন্তু সব ভোলায়া যাবে। আমাদের টপিকটা কিন্তু ছিল অনসাইডাল ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কৌশল। তাহলে অনসাইডাল ক্রনিক ডিজিজ কি সেটা আমি আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। অনসাইডাল ক্রনিক ডিজিজ কি, অনসাইডাল ক্রনিক ডিজিজের ক্লাসিফিকেশন কি সেটা আলোচনা হয়ে গেছে। তাহলে অনসাইডাল ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কৌশল নিয়ে কিন্তু আমি কথা বলছি, এটা মনে রাখতে হবে। স্থায়ী বিবেচনায় ঔষধ উপযুক্ত ঔষধ প্রয়োগ, অর্থাৎ অনসাইডাল ক্রনিক ডিজিজে কখনোই অন্যান্য ক্রনিক ডিজিজের মতো একটি মেডিসিন দ্বারা আরোগ্য করা সম্ভব হয় না। কারণ অনসাইডাল ডিজিজ কাকে বলে? অনসাইডাল ডিজিজ হলো যে সমস্ত ডিজিজের, যে সমস্ত রোগীতে লক্ষণের সংখ্যা খুব কম থাকে, স্পষ্ট নির্দেশক পরিচায়ক লক্ষণ খুব কম থাকে, যার কারণে সেটাকে অনসাইডাল ডিজিজ আমরা বলেছিলাম অর্গাননের ভাষায়। তাহলে যেহেতু রোগটাই হলো অনসাইডাল ক্রনিক ডিজিজ, রোগীর ভিতরে লক্ষণ কম, সেহেতু একটি মাত্র ঔষধের দ্বারা তাকে পরিপূর্ণ আরোগ্য করা অসম্ভব। 177 এই বিষয়টা বলছে। তাহলে কি করতে হবে? তাহলে যতটুকু লক্ষণ পাওয়া যায় অতটুকু লক্ষণের উপর ভিত্তি করে তাকে ঔষধ নির্বাচন করতে হবে। পরবর্তী সাক্ষাতের সময় প্রয়োজনে মেডিসিন পরিবর্তন করে তার কেস টেকিংটাকে আবার অ্যানালাইসিস করে আর একটা মেডিসিন তাকে প্রয়োগ করতে হবে। এভাবে প্রয়োজনের তাগিদে বারবার মেডিসিন পরিবর্তন করে করেই অনসাইডাল ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট চালায়া যেতে হয়, যেটা 177 এবং 183 নাম্বার সূত্রে এই বিষয়টা ক্লিয়ার করেছে। 183 নাম্বার সূত্রের বিষয়টা আমি আবারও একবার বলছি। আংশিক সদৃশ্যবাহী ঔষধ প্রয়োগের পর নতুন করিয়া রোগ চিত্র অঙ্কন করিতে হইবে। যখন আমি রোগীতে তো তেমন লক্ষণ পাইনি, এই জন্য খুব বেশি সিমিলার করে ওষুধ নির্বাচন করতে পারিনি, তাকে ওষুধ তো নির্বাচনই করছি আংশিক সদৃশ করে। তাহলে আংশিক সদৃশ করে যখন ওষুধ নির্বাচন করা হবে, সেকেন্ড প্রেসক্রিপশনের সময়, দ্বিতীয় সাক্ষাতের সময় কিন্তু এই রোগীর আবার কেস টেকিংকে অ্যানালাইসিস করে আবার ওষুধ নির্বাচন করতে হবে। এই বিষয়টা কিন্তু 183 নাম্বার সূত্রে ক্লিয়ার করছে। আমি প্রত্যেকটা সূত্রের খুব ডিপলি, খুব গভীরে ব্যাখ্যায় যাচ্ছি না, খুব বেশি ব্যাখ্যা করলে অনেক সময় কথা এলোমেলো হয়ে যায়, বুঝে আসে না, মাথা ভার হয়ে যায়, কষ্ট হয়। এজন্য একদম বেসিক কথাগুলো, পিওর কথাগুলো আমি বলছি, কারণ এখন আমাদের ধৈর্যের পরিমাণ কম। আমরা একটা ভিডিও খুব লম্বা হয়ে গেলে আর দেখতে চাই না, একটা ক্লাস অনেক লম্বা হয়ে গেলে দেখতে চাই না, তার উপর তো আবার অর্গানন তো একটা অপ্রয়োজনীয় একটা সাবজেক্ট, এটা তো কোনো পড়ার প্রয়োজন নাই, এটা কেন হ্যানিম্যান লেখছে তাও বুঝি না, এই জন্য আমরাও পড়ি না। যার কারণে আমাদের প্র্যাকটিস অনেক সুন্দর, এক একজন এক এক রকমের করছি, হ্যাঁ, যার যে দিকটা মনে চায়, যার যেটা রুলস মনে হচ্ছে সেটাই আমরা চালিয়ে দিচ্ছি, একমাত্র অর্গান অফ মেডিসিন না পড়ার কারণে। যাই হোক, 184 নাম্বার সূত্রের কথাটা আমরা একটু দেখি। একটি ঔষধের উপকারিতা শেষ হইলে নতুন চিত্র অনুযায়ী উপযুক্ত নতুন ঔষধ নির্বাচন করিতে হইবে। ওই একই কথা 83 নাম্বার সূত্রে যে কথাটা বলা হয়েছে এখানে, যে একটা ঔষধের উপকারিতা শেষ হলে, অর্থাৎ আমরা যখন একটা ঔষধ আংশিক সিমিলার হোক আর সিমিলার হোক, এটা প্রয়োগ করার পর যদি দেখি রোগীর ভিতরে উন্নতি হতে থাকে, রোগীর অগ্রগতি হতে থাকে, রোগী বেটার ফিল করে, রোগী আগের চেয়ে ভালো আছে, তাহলে কিন্তু আমরা আর মেডিসিন হুট করে পরিবর্তন করব না বা করছিও না। তাহলে কি করব? যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী মেডিসিন ক্রিয়া করতে থাকে, পূর্ববর্তী মেডিসিনের ক্রিয়া যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হুট করে মাঝখানে মেডিসিন বন্ধ করে দিয়ে আরেকটা মেডিসিন আমরা দিব না। আমরা অ্যানালাইসিস করব যে কোন মেডিসিনটা বেশি সিমিলার হয়, সিমিলারিটি করার জন্য আমরা অ্যানালাইসিস করব, চেষ্টা করব। যদি দেখি পূর্ববর্তী মেডিসিনটাই রোগীর ভিতরে এখনো ক্রিয়া করছে এবং রোগীও বেটার ফিল করছে, রোগীও ভালো আছে, তাহলে কিন্তু আমরা ওষুধ নির্বাচন করব না, তাহলে পরিবর্তন করব না। তাহলে ওষুধ পরিবর্তনটা করব কখন? ঔষধ পরিবর্তন করব তখন যখন দেখবো যে পূর্ববর্তী মেডিসিন আর ক্রিয়া করছে না, পূর্ববর্তী মেডিসিনের ক্রিয়া যখন স্টপ হয়ে যাবে, থেমে যাবে, তখনই কিন্তু পরবর্তীতে আমরা ওষুধ পরিবর্তন করব এবং আরো বেটার সিমিলার করে একটা আরো বেটার মেডিসিন তাকে অ্যাপ্লাই করার চেষ্টা আমরা করব। এটা কিন্তু 184 নাম্বার সূত্রে বলছে। 185 নাম্বার সূত্রে বলছে স্থায়ী পীড়া প্রকৃত পক্ষে স্থানীয় নহে।
সরি, স্থানীয় পীড়া প্রকৃতপক্ষে স্থানীয় নহে। এই কথাটা কিন্তু এর আগেও আলোচনা হয়েছে। আমরা কোথায় পেয়েছিলাম সেই কথাটা? সেটা আমরা একটু পিছনে যদি পাই, 175 নম্বর সূত্রে একটা কথা ছিল। 185 নম্বর সূত্রে ছিল কৃত্রিম একদৈশিক রোগ, অর্থাৎ অলিক বা মিথ্যা অনসাইডাল ডিজিজ কি? সেটা ছিল যেটা আমরা এমন রোগী পাই যে রোগীর ভিতরে একটা লক্ষণ দীর্ঘদিন যাবত রোগী ভোগ করতেছে, ভোগ করতে করতে রোগীর কাছে মনে হয় এটা স্বাভাবিক। যেমন রোগীর একটা এমন রোগী পাওয়া যাবে যে রোগীদের পায়খানা হয় 7 দিন 21 দিন পর পর, 5 দিন 7 দিন পর পর পায়খানা হচ্ছে, এটা তো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয়। কিন্তু রোগী দীর্ঘ বছর যাবত তার এই 3 দিন 5 দিন পর পর পায়খানা হচ্ছে, এতে এখন আর তার কোনো সমস্যাও মনে হচ্ছে না। এজন্য রোগী মনে করে এটা আমার জন্য স্বাভাবিক। অন্যরা প্রতিদিন টয়লেট করে সেটা তার জন্য স্বাভাবিক, আর এই রোগী মনে করে আমার যে 5 দিন পর পর পায়খানা হয় এটা আমার জন্য স্বাভাবিক। রোগী আর এটাকে কোনো সমস্যা মনে করে না। এই টাইপের যে লক্ষণগুলো, যেগুলো রোগী দীর্ঘদিন ভোগ করার পরে এখন এক প্রকার মেনেই নিয়েছে যে এটাই স্বাভাবিক, এই টাইপের লক্ষণ রোগীর ভিতরে থাকা সত্ত্বেও যদি চিকিৎসক অবহেলা করে বের না করতে পারে, রোগীর ভিতরে লক্ষণ থাকা সত্ত্বেও চিকিৎসক দায়িত্ব অবহেলার কারণে বা চিকিৎসক তার অযোগ্যতার কারণে যদি সেই লক্ষণগুলো বের করতে না পেরে বলে দেয় কয়েকটা লক্ষণ শুনে যে রোগীর ভিতরে তেমন কোনো লক্ষণ নাই, এটা অনসাইডাল ক্রনিক ডিজিজ, এখানে তা আসলে তেমন কোনো ঔষধ নির্বাচন করা যাবে না, অনসাইডাল ক্রনিক ডিজিজে আমরা বেশি লক্ষণ পাচ্ছি না, আমরা যতটুকু পাইছি ততটুকু দিয়ে করে দিচ্ছি না, এই কাজটা করা যাবে না। এটাকে বলছে 175-এ বলছে যে কৃত্রিম একদোষী রোগ, প্রকৃতপক্ষে এটা অনসাইডাল ক্রনিক ডিজিজ নয়। তাহলে 185 নাম্বার সূত্রে এসে বলছে যে স্থানীয় পীড়া প্রকৃতপক্ষে স্থানীয় নয়, এটাও মূলত ক্রনিক ডিজিজেরই অন্তর্ভুক্ত। এর মধ্যে লক্ষণ কম, তবে এটাও ক্রনিক ডিজিজ। লক্ষণ কম থাকুক বা বেশি থাকুক সেটা গুরুত্বপূর্ণ নয়, এটা একরকম ক্রনিক ডিজিজ। যাই হোক, 185 নাম্বার সূত্র থেকে আমরা আগামী ক্লাসগুলোতে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে 185 থেকে আবারও আমরা কথা বলবো। আজকে আমরা যতটুকু আমরা কথা বললাম অর্গানোপেডিসিনের 81, 181, 82, 83, 84 এই 4টা সূত্রের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোথাও ডাউট থাকে, আমাদেরকে বলতে পারেন। ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। স্যার রেকর্ডিং অফ করে জি, দিন অফ আপনারা। করে দেন।